আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। হ্যাঁ লিসেনার্স, সত্যিকারের ভয়ের ঘটনা শুনতে আমাদের সাথে থাকুন। প্রিয় লিসেনার্স, আমি অনেক আগেই আপনাদেরকে বলেছি আমার যেই গল্পগুলো আমি পারতপক্ষে গ্রামের ঘটনা, কবরের ঘটনা, শ্মশানের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা, হসপিটালের ঘটনা, এই ঘটনাগুলো শেয়ার করি এবং আমি এমন ঘটনাগুলো শেয়ার করার চেষ্টা করি যে ঘটনাগুলো বা সেই সমস্ত ঘটনার প্রেক্ষাপটগুলো আমরা বাংলাদেশে যারা থাকি তারা ফিল করতে পারি, চোখ বন্ধ করলে সেটা ভিজুয়ালাইজ করতে পারি। এই জন্য গ্রামের ঘটনা যদি সেটা ভয়ের ঘটনা একটু কমও হয়, তারপর আমাদের ভালো লাগে। কেননা গ্রামের আঁকা বাঁকা মেঠো পথ, ফসলি জমি বা আমাদের আশেপাশে থাকা কবরস্থান বা বিভিন্ন জায়গাগুলো আমরা ভিজুয়ালাইজ করতে পারি, কারণ সেটা আমরা দেখি। এমনই একটি গ্রামের ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ঘটনাটি গাজীপুর জেলার। ঘটনাটির সময় 1987 সাল থেকে 90 সালের মধ্যে কোনো একটি সময়। এই ঘটনাটি যিনি আমাকে দিয়েছেন তার নাম হচ্ছে মাসুম, যিনি একজন সেনা সদস্য। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্টে বর্তমানে কর্মরত আছেন। আর এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনারই একজন সহকর্মীর কাছ থেকে। আর যার সাথে এই ঘটনাটি ঘটেছে তারই নাতি হন মাসুম ভাইয়ের এই সহকর্মী। তো চলুন চলে যাই ঘটনায়। একজন কাঠুরিয়াকে কেন্দ্র করে এই ঘটনা, যার নাম খোদা নেওয়াজ। ষাটোর্ধ্ব এই কাঠুরিয়া, তিনি এবং তার সাথে থাকা আরো কয়েকজন কাঠুরিয়া মিলে বিভিন্ন জায়গায় গাছ কেনেন, কাটেন, কেনা বেচা করেন। এভাবেই চলছিল তাদের। ছোটবেলা থেকেই তিনি এই কাঠের বিজনেসের সাথে ছিলেন, এজন্য গাছ খুব ভালো চিনতেন। ওনার বাড়ি ছিল গাজীপুর জেলার কাপাসিয়ার আমরাইদ গ্রামে। উনি কাছাকাছি আর একটা জায়গা, যে গ্রামের নাম হচ্ছে খিদিরপুর। এই খিদিরপুরে একটি বড় গাছ কেনেন। কথা ছিল কিছুদিন পরে সেই গাছটি কাটবেন। কথা অনুযায়ী উনি সহ আরো কয়েকজন মিলে চলেছেন সেই গাছ কাটতে। গাছটি বেশ বড় ছিল, ডালপালা, তারপরে গাছের পাতা সবকিছুই পরিপূর্ণ ছিল গাছে। গাছটি দেখে সাথে থাকা কয়েকজন কাঠুরিয়া বলছিল, গাছটি মনে হয় অনেক পুরনো, কাঠও ভালো পাওয়া যাবে, দামও ভালো পাওয়া যাবে। সবাই বলছিল হ্যাঁ তাই তো। কেউ কেউ বলছিল গাছটি দেখলে কেমন যেন ভুতুরে ভুতুরে লাগে, মনে হয় এই গাছে কতদিন যেন কেউ ওঠে না। যদিও সেটা কোনো ফলের গাছ ছিল না, তাই হয়তো বা কোনো মানুষ ওঠে না, কিন্তু এটাও দেখে বোঝা যাচ্ছিল আসলে এই গাছে মনে হয় অনেকদিন কেউ ওঠেনি। যাই হোক, ওনারা গাছ কাটা শুরু করে দেন। গাছ বিভিন্ন অংশে বিভক্ত করে তারা কাটতে থাকেন, কারণ আমরা জানি বড় বড় গাছ কাটার সময় একবারে কাটা যায় না, বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে গাছগুলো কাটতে হয়। গাছের একদম মাথার দিকে যখন কাটা শুরু করেছে এবং কাটার পরে সেটি যখন মাটিতে পড়ে যায়, যেখানে পরের কাছাকাছি দাঁড়িয়েছিলেন কাঠুরিয়া খোদা নেওয়াজ। এই খোদা নেওয়াজ কাঠুরিয়াকে কেন্দ্র করেই আজকের এই গল্পটি আবর্তিত হবে। উনি একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন। গাছটি যখন মাটিতে
পড়ে গেল ওই অংশটুকু, তখন দেখলেন ওই গাছের মাথার ওই অংশে একটি হাড়ির মতো কি যেন দেখা যাচ্ছে, এবং মাথার ওই অংশটি মাটিতে পড়ার সাথে সাথে ওই হাড়িটি পাশে ছিটকে পড়ে। ওই হাড়ির মধ্যে থেকে অদ্ভুত রকমের এবং বড় বড় দুটি ব্যাঙ বের হয়ে আসে। খোদা নেওয়াজ এটাও দেখেন ওই হাড়ির মধ্যে রয়েছে চকচকে স্বর্ণের মতো কিছু মোহর। এটি কি স্বর্ণ না অন্য কিছু সেটা উনি পরীক্ষা করেননি বা ওই সময় বুঝতে পারেননি, কিন্তু এতটুকু বুঝতে পারছিলেন এটা মূল্যবান কিছু। উনি হাত দিয়ে যখনই মোহরটি ধরেন তখনই ওই যে দুটো ব্যাঙ, এই ব্যাঙ দুটি মাথা ঠুকতে ঠুকতে মারা যায়। হয়তোবা ব্যাঙ দুটি বুঝতে পেরেছিল এই মোহরগুলো মানুষের হাতে চলে গেছে, এটা আর তাদের নিয়ন্ত্রণে নাই। হয়তোবা এই মোহরগুলো পাহারার দায়িত্বে ছিল এই ব্যাঙ দুটি, তারা তো আর রক্ষা করতে পারল না, তাই হয়তোবা তারা সুইসাইড করেছিল। এটি আমাদের অনুমান, আসলে কি হয়েছিল সেটা আমরা জানি না, যে কেন ব্যাঙ দুটি এভাবে মারা গেল। খোদা নেওয়াজ উনি ব্যাঙের এই মৃত্যু দেখলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ওইখানে গাছ কাটতে থাকা আরো কয়েকজন, তারা কিন্তু এই বিষয়টি খেয়াল করেনি। খোদা নেওয়াজ যখন দেখলেন যে তারা এই বিষয়টি খেয়াল করেনি, তখন তিনি এই বিষয়টার পূর্ণ সদ্ব্যবহার করলেন। উনি দ্রুত হাড়িসহ মোহরগুলো উনি লুকিয়ে ফেললেন এবং ওখানে থাকা যে গাছের পাতার ডাল এগুলো দিয়ে ঢেকে রাখলেন। তখন উনি অন্য সদস্যদেরকে বললেন, এই তোমরা তো অনেকক্ষণ গাছ কাটলাম, চলো এবার একটু খাওয়া দাওয়া করে আসি। অন্যরা বললো, হ্যাঁ তাই তো, বেশ খানিকক্ষণ তো কাজ করলাম, একটু খাওয়া দাওয়া করে আসার দরকার, চলো যাই। সবাই খাওয়া দাওয়া করার জন্য একটা জায়গায় চলে আসেন। খাওয়া দাওয়ার ঠিক মাঝামাঝির দিকে খোদা নেওয়াজ উনি বলেন, আমার খাওয়া হয়ে গেছে, আমার ক্ষুধা শেষ, আমি যাই দেখি একটু গাছের কাছে যাই, ওদিকে কি অবস্থা। অন্যরা ঘুণাক্ষরেও কোনো সন্দেহ করতে পারেনি যে আসলে কি ঘটছে। খোদা নেওয়াজ আবার সেই জায়গাতে চলে যায়। ওখানে যে কাজটি করে, গাছের ডাল পাতাগুলো এক জায়গা করে এবং একটা স্তূপের মতো বানায়, তার মধ্যে ওই মোহর সম্বলিত হাড়িটি রেখে দেন। অন্য কাঠুরিয়া দেখলো যে বাহ, খোদা নেওয়াজ তো কাজ করছে, এই জন্য তারা আর কোনো সন্দেহ করেনি। কাজ শেষে খোদা নেওয়াজ খুব সুকৌশলে ওই হাড়ি ভর্তি মোহরটি উনি সাথে নিয়ে আসেন, যেটা তার সাথে থাকা অন্যরা কেউ টের পায়নি। এই হাড়িটি নিয়ে উনি ওনার বাড়ির পেছনে একটি জায়গায় গর্ত করে পুঁতে রাখেন। এদিকে ওনার মেয়ের বিয়ের কথা চলছিল। পাত্রপক্ষ মেয়েকে দেখে যায়, দিন তারিখও সব ঠিকঠাক হয়, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সব বিষয় পাকাপাকি হওয়ার পরেও পাত্রপক্ষ কোনো এক অজানা কারণে এই বিয়েটি ভেঙে দেয়। বিয়ে ভেঙে যাওয়ার কারণে খোদা নেওয়াজ নিজেও মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ ওনার বয়স হয়েছিল, এই বয়সে মেয়েকে বিয়ে দেওয়াটাও জরুরি, আর ওই মেয়েটিও মানসিকভাবে ভেঙে পড়েন। খোদা নেওয়াজ যে কাজটি করেন সেটি হচ্ছে ওই মোহর ভর্তি হাড়িটি উনি বাড়ির পেছন থেকে তুলে ওনার বাসার কাছাকাছি একটি কবরস্থানে নিয়ে যান এবং একটি ভাঙা পুরনো কবরের মধ্যে ওই হাড়িটি রেখে আসেন। উনি ভেবেছিলেন হয়তোবা হাড়ির কারণে এই সমস্যাটি হয়েছে। উনি ওই কবরের ভেতরে রেখে আসার কয়েকদিনের মধ্যেই ওনার মেয়েটি হঠাৎ অসুস্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই মারা যায়। মেয়ের এই হঠাৎ মৃত্যু উনি মেনে নিতে পারেননি, কিন্তু ওনার একটা দৈনন্দিন কাজ উনি প্রতিনিয়তই করে চলছিলেন। সেটি হচ্ছে কবরের মধ্যে ওই হাড়িটি রাখার পর উনি প্রতিদিন 2-3 বার সেই হাড়িটি দেখতে যেতেন।
গ্রামের লোকজন কিন্তু কয়েকদিন পর বিষয়টা লক্ষ্য করেন যে উনি তো আগে কখনো এভাবে আসতো না, এখন কেন আসে। এদিকে আরেকটি ঘটনা ঘটে। ওনার একজন ছেলে অসুস্থ হয় হঠাৎ করে, সেও মারা যায়। পুত্র এবং কন্যার মৃত্যুতে উনি শোকে কাতর হয়ে পড়েন। উনি বুঝতে পারেন যে উনি একটা বড় ধরনের অন্যায় কাজ করেছেন। ওই মোহরবর্তী হাড়িটি নিয়ে আসা উচিত হয়নি। ওদিকে গ্রামের লোকজন সন্দেহ করে খোদা নেওয়াজকে চাপ দেয় যে তুমি কেন কবরস্থানে যাও, আমাদেরকে বলতে হবে, আগে তো কখনো দেখতাম না এভাবে আসা। উনি ইনিয়ে বিনিয়ে এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও গ্রামবাসী সেটা ধরতে পারে। চাপের মুখে উনি সব ঘটনা খুলে বলেন। গ্রামবাসী বলেন, তোমার এই কাজটি করা উচিত হয়নি। যাই হোক, যেহেতু বিষয়টা হয়েই গেছে, তুমি কবরের মধ্য থেকে এই হাড়িটি সরিয়ে ফেলো। সেটা নিয়ে তুমি কি করবা এটা তুমি জানো। গ্রামবাসী যখন বুঝেছিল যে এই হাড়িটি ভয়ানক রকমের এক অভিশাপ নিয়ে আসে, এই জন্য তারাও এই হাড়িটির প্রতি কেউ লোভ করেনি। খোদা নেওয়াজ কথা দেন যে এই হাড়িটা উনি সরিয়ে ফেলবেন। কিন্তু একই উনি যখন হাড়িটি সরাতে গেছেন, তিনি দেখেন এই হাড়িটিকে পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ। এই হাড়িটির কাছেও যাওয়া যাচ্ছে না। গ্রামের অনেকেই এই বিষয়টি লক্ষ্য করেছিলেন, কয়েকজনও চেষ্টা করেছিলেন সেটিকে সরানোর, কিন্তু পারেননি। ওই হাড়িটিকে আর সরানো যায়নি। ওই হাড়িটি ওরকমই রয়ে গিয়েছিল। পরে কি হয়েছে ওই হাড়িটির কেউ বলতে পারে না, তবে এটা সত্য, ওই হাড়িটি কেউ সরাতে পারেনি। ছেলের মৃত্যুর কিছুদিন পর ওনার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। উনিও অনেকটা পাগলের মতো হয়ে যান এবং কিছুদিন পর মারা যান। ঘটনাটি আপাতত দৃষ্টিতে এখানেই শেষ, কিন্তু প্রিয় লিসেনার্স, আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? আমরা এটাই শিক্ষা পেলাম যে যখন আমরা কোথাও কোনো এই টাইপের সম্পদ দেখব, আমাদের উচিত সেটায় হাত না দেয়া। তবে সেখানে যদি কোনো প্যারানর্মাল কোনো বিষয় মনে না হয়, আমাদের উচিত সেটি মূল মালিকের কাছে ফেরত দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা। আর যদি বোঝা যায় যে এর মধ্যে প্যারানর্মাল কোনো বিষয় হতে পারে বা থাকতে পারে, তাহলে সেই বিষয়টিতে হাত না দেওয়াটাই উচিত হবে। আর যদি মনে করা যায় যে না, এখান থেকে এটা সরিয়ে ফেলার দরকার, তাহলে সেটি সরিয়ে একটি নির্জন স্থানে রেখে আসা উচিত। আর তা না হলে বা লোভ করলে এই ধরনের পরিণতি আমাদের সাথেও হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। প্রতিনিয়ত সুন্দর সুন্দর ঘটনা পেতে আমাদের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে আলামিন। আর আলামিনকে তো আপনারা চেনেন, সেই নড়াইলের ছেলেটি যার স্টোরি আপনারা অনেক পছন্দ করেন। এবারের ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই চ্যানেলে এটি প্রথম ভিডিও যাচ্ছে এখন আমাদের। আসলে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আমরা অনেকে অনেক কথা বলি। ব্ল্যাক ম্যাজিকের যত ঘটনা সাধারণত প্রচারিত হয়, এই ঘটনাগুলি ভিকটিমকে কেন্দ্র করে। কোনো মানুষের কি পরিণতি হয়েছে সেটাকে আমরা ফুটিয়ে তুলি, কিন্তু আসলে ব্ল্যাক ম্যাজিক যারা করছে তাদের পরিণতি কি হচ্ছে, এটা কিন্তু আমাদের আলোচনার অনেকটাই বাইরে থেকে যায়। খুব কম ঘটনাতেই ব্ল্যাক ম্যাজিকের পরিণতি
মানে যিনি করছেন ব্ল্যাক ম্যাজিক, তার পরিণতিটা আমরা সাধারণত কম জানতে পারি। এবারের ঘটনাটি ঠিক তেমনি একটি ঘটনা, যেখানে যিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন এমন দুই ব্যক্তির পাল্টাপাল্টি পরিণতিকে কেন্দ্র করে আজকের এই ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ঘটনায়। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005 কি 6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক, এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন। সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো, এখনো হয়তোবা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন, এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে মানে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার প্রতিযোগিতা, মানে ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার প্রতিযোগিতাটা মানে ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই ব্যাক করে আসে না, মানে তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না? দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি কোনো ফল পেলেন না, মানে জয়লাভ করতে পারেননি। কিন্তু তিনি কিছু একটা বিষয় আঁচ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে
এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব। এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দাইয়ে ঘোড়ার আস্তাবলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকির স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। তখন যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন উনি ওনার বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, মানে স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আর কি। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে আরেকটি ঘটনা। ওনার স্ত্রীও অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারতো, সে সুঠাম দেহি ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করে নাই, এই বলে উনি চলে যান।
যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায় বেশ সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে, কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে, কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন, না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না। তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন, এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন, এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন, সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা। না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, আবার ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সবাই অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন গতকালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়। কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়। কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ
কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে। উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান আসে, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। সেদিন মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছ। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে, আমিও মৃত্যু শয্যায়। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও, আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে সে তাকে ক্ষমা করে না, এবং ওই মৃত্যু শয্যায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে, আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ির থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশি হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না। সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরো কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না।
তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা। কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ। পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে, মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সে জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না। অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। সেই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে। প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকতো। সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত। কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টান্ত। নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের ঘটনা অনেকেরই মুখে মুখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। হ্যাঁ লিসেনার্স, সত্যিকারের ভয় পেতে আমাদের সাথে থাকুন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, স্টোরিটি বেশ অদ্ভুত একটি স্টোরি। স্টোরিটি আমাকে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত একজন সৈনিক, তার নাম হচ্ছে মাসুম। মাসুম ভাই স্টোরিটি আমাকে যখন দিয়েছেন এবং তিনি বলেছেন স্টোরিটি উনি ওনার মায়ের মুখ থেকে শুনেছেন। ঘটনাটির সময়কাল 1970-এর দশকের শেষ দিকে। ঘটনাটির স্থান গ্রেটার নোয়াখালী অঞ্চলের লক্ষ্মীপুর জেলার খিদিরপুর নামক একটি গ্রামে। ওই গ্রামে অনেকগুলি খাল ছিল। তো তেমনি একটি বিশাল এবং মোটামুটি গভীরতা সম্পন্ন একটি খালের
চারদিকে অনেকগুলো সুপারি গাছ ছিল। বাংলাদেশের বিভিন্ন জায়গা বিভিন্ন কারণে বিখ্যাত, যেমন আমাদের রাজবাড়ী জেলা চমচমের জন্য বিখ্যাত, টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত, তারপর কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন রাজশাহীর আম, এরকম ভাবে লক্ষ্মীপুর কিন্তু সুপারির জন্য বিখ্যাত। ওই খালের চতুর্দিকে অসংখ্য সুপারি গাছ ছিল। এই সুপারি গাছগুলো পাহারা দেওয়ার জন্য ওই খালের একটি জায়গায় পানির উপরে, স্থানীয় ভাষাটাকে মং বলে, আমরা যেটাকে টং বলি বা মাচা বলি, এমন একটি জায়গা মানে তৈরি করা হয়, একটা ছোট্ট ঘরের মতো। ওই ঘরের মধ্যে দুইজন ব্যক্তি থাকতেন। এর মধ্যে একজন, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার নাম হচ্ছে রফিক। তবে তার নাম আসলে রফিক কিনা এটা নিশ্চিত হওয়া বেশ কঠিন ছিল। তবে মোটামুটি যতটুকু তথ্য উপাত্ত পাওয়া গেছে সেই অনুযায়ী তার নামটা রফিক বলে মনে হয়েছে। এই রফিক যখন রাত্রে পাহারা দিত, তার সাথে একজন লোক থাকতো। গভীর রাতে তিনি ওই সুপারি গাছের ভেতর থেকে ঝুম 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 আওয়াজ শুনতেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন এরকম শুনতে শুনতে 7 দিনের দিন এটি কি, এটি উনি শনাক্ত করতে সক্ষম হন। কারণ ওই 7 দিনের দিন ওই ঝুমঝুম শব্দকারী ওই বিশেষ সুপার ন্যাচারাল এন্টিটি তার সামনে এসে দাঁড়ায়। দেখতে পান অপরূপ সুন্দরী এক নারী, এবং সেই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক উনি অবিবাহিত ছিলেন। তিনি এই প্রস্তাব পেয়ে রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যে ওই পরী একটি কাজী নিয়ে আসেন এবং তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পরে তিনি তার স্ত্রীকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে যাওয়ার পরে, যেহেতু গ্রাম অঞ্চল, এক কথা দু কথা খুব দ্রুত মানুষের কানাকানি হয়ে চতুর্দিকে ছড়িয়ে যায় যে রফিক একটি পরীকে বিয়ে করেছে। চতুর্দিক থেকে লোকজন দেখতে আসে, কিন্তু কেউ আসলে দেখতে পায় না। শুধু রফিক এবং তার পরিবারের কিছু সদস্য দেখতে পেত, তাও রফিক সবসময় দেখতে পেলেও তার পরিবারের সদস্যরা সবসময় দেখতে পেত না। আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না। রফিকের পরিবার কৃষি কাজ করত। অনেক সময় কেউ কেউ দেখতো যে রফিকের মা ধানের পাশে বসে আছে, মাথার উপর একটি ছাতি ধরা আছে, কিন্তু কে ছাতি ধরে রেখেছে সেটা বোঝা যাচ্ছে না। মোটামুটি স্বাভাবিকভাবেই তাদের দিন কাটছিল। এর মধ্যে রফিক তার মাকে বলে রেখেছিল যে তোমার বৌমা যেই কাপড় পরে বিয়ে করেছিল আমাকে, এই কাপড়টি কিন্তু কখনো তোমার বৌমা যদি চায় তাকে দিও না। কারণ হচ্ছে রফিক বিয়ের পরে এই কাপড়টি তার মায়ের কাছে আমানত হিসাবে রেখে দিয়েছিল। তো তার মা বলে ঠিক আছে, চাইলে আমি দেব না। তো এইভাবে দিন চলছিল। এর মধ্যে আমাদের যে মাসুম ভাই, যিনি আমাদেরকে স্টোরিটি দিয়েছেন, তার আপন চাচা, যিনি এই পরিবারের সাথে সংশ্লিষ্ট ছিলেন, আত্মীয় ছিলেন, তো তিনি একদিন সন্ধ্যার পরে রফিকের বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পরে রফিককে বলেন যে রফিক, তোমার ওয়াইফের সাথে আমি কথা বলতে চাই। তখন রফিক বলে হ্যাঁ, আমার ওয়াইফ এখানে আছে, আপনি কথা বলেন। তখন তিনি বলেন যে বৌমা, তোমরা তো বিয়ে করলা, তোমাকে তো কখনো দেখলাম না, আর মিষ্টিও তো খেলাম না। এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। এর মধ্যে 10-12 কেজি মিষ্টির একটি প্যাকেট এনে বিছানার উপর ধপাস করে রেখে দেয়, কিন্তু কাউকে দেখা যায় না। তো মাসুম ভাইয়ের মানে যিনি চাচা, উনি খুব একটা বেশি অবাক হন নাই, কারণ জিনারা এরকম মিষ্টি এনে দিতেই পারেন। কিন্তু উনি একটা বিষয় খুব ভয় পান, সেটি হচ্ছে
হঠাৎ ভয়ঙ্কর কণ্ঠে একটি শব্দ ওনার কানে ভেসে আসে। এই ভয়ঙ্কর কণ্ঠে মাসুম ভাই চাচাকে বলে, কোনো কিছুর সাথে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমাকে তুলনা করবি না, আর আমার সাথে অহেতুক কোনো কথা বলার চেষ্টা করবি না কেউ, যদি করিস খুব খারাপ হবে। ভয়ঙ্কর কণ্ঠে এই শব্দ শুনে শুধু যে মাসুম ভাইয়ের চাচা ভয় পেয়েছিলেন তা নয়, ওই বাড়ির অন্যান্য সদস্যরাও ভয় পেয়েছিলেন। মাসুম ভাইয়ের চাচা দ্রুত ওই বাসার থেকে বের হয়ে আসেন এবং আর কখনোই ওই বাড়িতে, অন্তত এই উদ্দেশ্যে, আর কখনো যান নাই যে কখনো রফিকের ওয়াইফকে দেখতে চাইবেন তিনি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় একটি ঘটনা। এটি হচ্ছে, একসময় রফিক বাড়িতে ছিল না। সন্ধ্যার পরে আস্তে আস্তে বেশ দেরি হচ্ছিল। সন্ধ্যার পরে রফিকের সেই পরী স্ত্রী তার শাশুড়ির কাছে, মানে রফিকের মার কাছে গিয়ে বলেন যে, মা, আমার ওই ড্রেসটা একটু দেন তো। রফিকের মা প্রথমে বলে যে, ড্রেস দিয়ে কি করবা? বলে, না, আমার একটু কাজে লাগবে, আমাকে দেন। তো উনি আসলে প্রথমে দিতে রাজি না হলেও অতটা গভীরভাবে চিন্তা করেন নাই, যেহেতু চিন্তা করছেন যে এতবার করে চাচ্ছে। আর তাছাড়া এই মেয়েটি তো আসলে আমাদের মানুষ না, সে জিন সম্প্রদায়ের, সুতরাং এত ঘন ঘন চাচ্ছে, যদি না দেয় তাহলে যদি আবার সে রাগ করে। তো জাস্ট এতটুকু চিন্তা করে ওই ড্রেসটি ওই মেয়েকে দিয়ে দেন। যখনই ওই মেয়েটাকে ওই ড্রেস উনি দিয়ে দিয়েছেন, হঠাৎ করে বাড়ির চারিদিকে ঝুম 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 শব্দ শুরু হয়ে যায় এবং শুধু ওই বাড়ির সদস্যরা দেখতে পারেন চারদিক থেকে 6টি পরী উড়ে উড়ে নেমে আসছে এবং নেমে আসার পর এই মেয়েটি, যে পরী মেয়েটি, তাকে ধরে নিয়ে আকাশে উঠতে উঠতে আবার ঝুমঝুম শব্দ করতে করতে চলে যায়। রফিক বাড়িতে ফিরে এসে এই ঘটনা শুনে সে বলে, হায় হায়, তুমি এটা কি করেছো, কেন এটা দিয়ে দিলা? তখন রফিকের মা বলে, আমি আসলে বুঝতে পারিনি, এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক কিছু ঘটনা বলে। সেটি হচ্ছে, কোনো এক রাতের বেলা রফিক বাড়িতে ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যখন সাধারণত রাত বিরেতে চলাফেরা করে এবং তারা বেশ সাহসী হন, তো রফিকও এমনই সাহসী একজন মানুষ। উনি বাড়িতে ফেরার সময় বড় একটি পুকুরের পাশে ধূপধাপ ধূপধাপ আওয়াজ হচ্ছিল। মনে হচ্ছিল বেশ কিছু মানুষ সেখানে গোসল করছে। তো রফিক খেয়াল করে চাঁদের আলোতে তার কাছে মনে হয় সেখানে বেশ কিছু মেয়ে গোসল করছে। তো রফিকের উচিত ছিল সেখান থেকে দ্রুত চলে যাওয়া, কিন্তু রফিক সেটা না করে সে আস্তে আস্তে পুকুরের কাছে যায় এবং দেখতে পায় যে পুকুরের ঘাটে বেশ কিছু কাপড় রেখে দেয়া। রফিক তার মাথায় একটি দুষ্টু বুদ্ধি খেলে যায়। সে চুপচাপ গিয়ে ওই কাপড়গুলো নিয়ে একটি ঝোপের আড়ালে বসে থাকে। কিছু সময় পর ওই পুকুরে গোসল করা মেয়েগুলো, ওখানে 7 জন মেয়ে ছিল, এই মেয়েগুলো যখন দেখলো যে তাদের কাপড় নেই, তারা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, আমাদের কাপড় নিল কে? তখন রফিক সাহস করে বের হয়ে আসে, বের হয়ে বলে যে, আমি কাপড়গুলো নিয়েছি, আমি তোমাদের কাপড়গুলো দিয়ে দিব, কিন্তু আমার একটি শর্ত পূর্ণ করতে হবে। এদিকে মেয়েগুলো পুকুর থেকে উঠতে পারছিল না, তখন তাদের ভেজা কাপড় ছিল। বলে, কি শর্ত বলো? বলে, তোমাদের 7 জনের মধ্যে একজনকে বিয়েতে রাজি হতে হবে, মানে আমাকে বিয়ে করতে হবে। প্রথম 6 জন রাজি হয় না, কিন্তু ওদের মধ্যে যিনি ছোট, বয়সে ছোট, সে রাজি হয়। আসলে এই 7 জন ছিল পরী, এবং এই 7 জন ছিল আপন বোন। এর মধ্যে ছোট বোন রাজি হয়। তখন রফিক তাদের কাপড় দিয়ে দেয়, তারা একে একে কাপড় নিয়ে আকাশে উড়ে যায়। সর্বশেষ এই ছোট বোনটি, সে যখন কাপড় নেয়,
তখন রফিককে বলে, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে সে চলে যায়। এবং এর পরেই রফিক এবং আরেকজন ব্যক্তি, যিনি ওই সুপারি বাগান পাহারা দিত, তাদের সাথে, মানে তারা যখন ওই পাহারা দিত, তখন ওই পরী মেয়েটি সুপারি গাছের কাছে আসতো এবং ঝুমঝুম শব্দ করত। অদ্ভুত বিষয় হলো যে রফিকের সাথে থাকা যে ব্যক্তি, ওই সময়টাতে সে এমন ভাবে ঘুমাতো যে কোনোভাবেই তাকে ডেকে তোলা যেত না। এভাবে 7 দিনের দিন রফিকের সাথে ওই মেয়েটির দেখা হয় এবং বিয়ে হয়। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে বা রফিকের পরিবারের সদস্যরা জানে। রফিকের একজন আত্মীয়, তিনি রফিককে পরামর্শ দেয় এবং বলে যে তুমি খুবই একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওখানে 7 জন পরী গোসল করছে, তোমার ওখানে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড়ও সরিয়ে রাখা উচিত হয়নি এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করারও এটা উচিত হয়নি। যেহেতু তারা শর্ত মেনে নিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু তুমি এই কাজটি খুবই অন্যায় করেছো, এটি করা উচিত না। কাউকে বিপদে ফেলে তার সুযোগ নেওয়া এটা উচিত না, তুমি কাজটি ভালো করোনি। রফিক তার ভুল বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরে, মানে রফিকের যেই পরী স্ত্রী সে চলে যাওয়ার কিছুদিন পর থেকেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে থাকে এবং আস্তে আস্তে সে পুরোদস্তুর উন্মাদ হয়ে যায়। গ্রামের সকলেই বলতো যে তার স্ত্রীর শোকে সে পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? লিসেনার্স, কি মনে হয় আপনাদের? কি তার স্ত্রীর শোকে পাগল হয়েছে, নাকি জিনদেরকে অন্যায়ভাবে শর্ত দিয়ে তাদেরকে কোনো কাজ করতে বাধ্য করার কারণে আজকে তার এই পরিণতি হয়েছিল? প্রিয় লিসেনার্স, মাসুম ভাইয়ের যিনি চাচা, উনি 2014 সালে মারা গেছেন, যিনি ওই পরী যিনি ছিলেন তার সাথে কথা বলেছিলেন। সেই রফিক এখন কি অবস্থায় আছে, রফিক ভাইয়ের আম্মা, মাসুম ভাইয়ের আম্মা এটি বলতে পারেননি। এটি নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার খিদিরপুর গ্রামের ঘটনা এবং ওই গ্রামের অনেকেই ঘটনাটি জানেন। আপনারা যারা এখন শুনছেন তারাও হয়তো বা কোনো কারণে এই ঘটনাটি অন্যভাবে শুনে থাকতে পারেন, আমি ঠিক জানি না। তবে এই ঘটনাটি থেকে একটা বিষয় শিক্ষণীয়, সেটি হচ্ছে মানুষ হোক, জিন হোক বা যেই হোক, কারো কোনো বিপদে বা কোনো একটা সুযোগ নিয়ে, কারো কোনো সমস্যার সুযোগ নিয়ে নিজে উপকারী হওয়া বা নিজে উপকার পাওয়াটা ঠিক নয়। আর সেটি যদি জিনদের ক্ষেত্রে হয় বা জিনদের কোনো প্রজাতি, যেমন জিনদের মধ্যে পুরুষ যারা, তারা এক ধরনের, নারীদেরকে আমরা পরী বলি, তাহলে তো আরো উচিত নয়, কারণ তারা তো আমাদের জাতি নয়। তারা ক্ষমা করতে সহজে জানে না। তারা জানে অনেক অনুরোধ করলে হয়তো বা কেউ কেউ ক্ষমা করে, কিন্তু তাদের মধ্যে অধিকাংশই খুব একরোখা প্রজাতির হয়, যার রেজাল্ট ভোগ করেছিল রফিক। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফনান। প্রিয় লিসেনার, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এটি মাগুরা জেলার সদর উপজেলার 18 খাদা গ্রামের একটি ঘটনা। ঘটনাটি যিনি আমাকে বলেছেন, উনি আমার একজন আন্টি। ওনার 2 ছেলে, শাওন এবং রুবেল। শাওন আমার বন্ধু। তো আমি যখন ঢাকার আজিমপুরে থাকতাম, আজিমপুরে যেই বাসায় আমি থাকতাম, সেই বাসার আমার ওই ফ্ল্যাটের উপরের ফ্ল্যাটে ওই শাওনরা থাকতো। তো শাওন ভাই বলি যদিও, কিন্তু ফ্রেন্ড আর কি। তো শাওন ভাই একদিন বলল আমাকে যে আমার মায়ের কাছে ঘটনা আছে। আর আন্টি আমাদের সবাইকে অনেক স্নেহ করতেন। তো আন্টির কাছে রিকোয়েস্ট করলাম, তখন আন্টি
একটি স্টোরি আমার সাথে শেয়ার করেন। যে স্টোরিটি ওনার নিজের সাথেও এই ঘটনার একটা বড় অংশ ঘটেছিল এবং যেটার উনি প্রত্যক্ষদর্শী। তো ওনার মুখ থেকে যেভাবে শুনেছি সেভাবেই আমি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করছি। ঘটনাটির সময় 1980 দশকের শেষ দিকে। তো ওনার বিয়ে হয়েছিল ওই 18খাদা গ্রামে। তো ওনার যিনি শ্বশুর, ওই আন্টির শ্বশুর, উনি ওনার বাড়ি থেকে নদীর দূরত্ব ছিল প্রায় আধা কিলোমিটার থেকে একটু বেশি, তবে 1 কিলোমিটার থেকে কম। তো গোসল করতে যেতে সবারই খুব কষ্ট হতো, পুরুষ বলুন আর মেয়ে বলুন, সবারই অনেক কষ্ট হতো এত দূরে যাওয়া আসা। এই জন্য ওনার শ্বশুর চিন্তা করেন বাড়ির পাশে একটি পুকুর খনন করবেন। উনি বেশ অনেকদিন ধরে শ্রমিক লাগিয়ে, এখনকার মতো তার ভেকু মেশিন তখন ছিল না, এক্সক্যাভেটর ছিল, তখন শ্রমিক লাগিয়ে পুকুর খনন করতে বেশ সময় লেগে যেত। তো উনি একটি পুকুর খনন করেন। তো পুকুরটা ছিল আয়তাকার, মানে আয়তক্ষেত্র যেটাকে আমরা বলি আর কি। তো আয়তাকার একটা পুকুর খনন করেন উনি। পুকুরে ঘাট ছিল। যাই হোক, তারপরে বাড়ির সকল সদস্যরা সেখানে গোসল করতে আসতেন। বাড়ির মহিলা সদস্যরা যখন গোসল করতে আসতেন তখন বাড়ির কোনো পুরুষ সদস্য সেখানে গোসল করতে আসতেন না। আবার যখন পুরুষ সদস্যরা গোসল করতে আসতেন তখন নারী সদস্যরা গোসল করতে আসতেন না। এইভাবে তারা একটা সুন্দর রুটিন মেনটেন করত, আর বাহিরের লোকজন সেখানে আসতো না। তো ওই আন্টি উনি বলেন একটা অদ্ভুত বিষয় আমাকে বলে, এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে। সেটি হচ্ছে এই পুকুর, এই আয়তাকার এই পুকুরকে যদি 4টি ভাগে ভাগ করা যায়, এর সর্বদক্ষিণের অংশে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকায় তখন সামনে একটি উত্তাল নদী দেখতে পাবে, এবং মনে হচ্ছে এত ঢেউ সেই নদীতে, সেটা নদী নয়, সমুদ্র। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে পুকুরের ওই পাশেই কিন্তু অনেক বড় বড় গাছ আছে, বাড়ি আছে, আধা কিলোমিটার দূরের বা তারও কিছুটা বেশি দূরে নদী, সেখানে কোনোভাবেই নদী দেখা যায় না। অথচ পুকুরের ওই জায়গাতে কেউ যদি মাটির সাথে মাথা লাগিয়ে সামনের দিকে তাকাতো নদী দেখতে পেত, আর সেটা স্বাভাবিক নদী ছিল না, উত্তাল নদী, সমুদ্রের মতো বিশাল বড় বড় ঢেউ ছিল সেখানে। এটি খুবই রহস্যজনক একটি ব্যাপার ছিল। তিনি আন্টি নিজেও এটা দেখেছেন, এভাবে নদী দেখেছেন, অনেকেই এভাবে দেখতো, নদীটা দেখতো। কিন্তু পুকুরের অন্য কোনো অংশে, ওই অংশটা বাদে অন্য কোনো অংশ থেকে যদি সামনের দিকে তাকানো যেত সেটা দেখা যেত না। যাই হোক, আন্টি বলছিলেন আর একটা অদ্ভুত বিষয়। সেটি হচ্ছে পুকুর খনন করার কয়েকদিন পর একটা অদ্ভুত বিষয় কিছু মানুষ ওই বাড়িতে এসে বলেন। সেটি হচ্ছে ওই পুকুর এবং নদীর মধ্যবর্তী যে বাড়িঘরগুলো আছে, সেই বাড়ির কয়েকজন লোক এসে একদিন বলেন যে গভীর রাত্রে মনে হয় যে এই বাড়ির নিচ দিয়ে শাঁ শাঁ করে কোনো কিছু চলাফেরা করে এবং ঘরটা কেঁপে ওঠে। তখন অন্য যে ঘর বাড়ি ছিল তারাও বলেছেন, হ্যাঁ, অনেক রাত্রে মাটির নিচ দিয়ে কোনো কিছু যাওয়ার আওয়াজ আমরা পাই, ঘরটা তখন কেঁপে ওঠে। তো এই ঘটনা যখন অনেকের জানাজানি হয় তখন সবাই বলে যে ওই নদী থেকে কোনো একটা দানব বা দেও বলে যেটা, এটা এই পুকুরের সাথে সংযোগ হয়েছে, আসা যাওয়া করে। এই ঘটনার সত্যতা পাওয়া যায় আর একটা ভাবে। সেটি হচ্ছে যে ওই পুকুরের একটি অংশে, ওই অংশ থেকে নদী বরাবর একটা রেখা ওই আন্টিরা দেখতে পান। মনে হচ্ছে মাটির উপরে কিছুটা ফাটল ধরেছে। স্বাভাবিকভাবে আমরা যদি কোনো কাদার নিচ দিয়ে কোনো একটা পাইপ বা লাঠি ঢুকিয়ে দিই, আমরা দেখতে পাবো যে মাটির উপরের অংশটা কিছুটা উঁচু হয়ে গেছে, ফেটে গেছে। ঠিক এমনই একটি চিহ্ন সেখানে ছিল, এবং দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে এখান দিয়ে কিছু আসা যাওয়া করে। যাই হোক, আন্টির অভ্যাস ছিল প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়া। তো উনি যখন ভোরবেলা উঠতেন ওযু করার জন্য পুকুর ঘাটে যেতেন, তখন ওনার হাজবেন্ডকে আঙ্কেলকে ডেকে উঠাতেন। এটা প্রতিদিনের একটা দৈনন্দিন রুটিন ছিল ওনার। তো এক রাত্রে
ওই আঙ্কেল উনি বেশ কিছু বিচার সালিশ করে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। তখন উনি ঘুমিয়েছেনই রাত 2টোর দিকে। তখন আন্টি চিন্তা করতেছেন যে 3:30 বা 4টা এরকম বাজে, তো এখন তাকে ডাকবো, মাত্রই ঘুমিয়েছে লোকটা। তো এই চিন্তা করে উনি আর ডাকেন নাই। উনি চিন্তা করেন যে প্রতিদিন তো উনি আমার সাথে যাই, আজকে আমি একাই যাই। তো এই চিন্তা করে উনি ওই রাত্রে একাই যাওয়ার চেষ্টা করেন। তো উনি যখন একাই ওই পুকুর পাড়ে যান, পুকুর পাড়ে যেতে যেতে তো উনি যেই সাইড দিয়ে যাচ্ছিলেন ওই জায়গাটাতে ওই সেই ভয়ানক ওই দেও চলার যে একটা রাস্তা তৈরি করেছিল, যেখানে মাটির উপর কিছুটা ফেটে গিয়েছিল, তো উনি ওই দিক দিয়ে যাচ্ছিলেন ঘাটে। উনি যখনই ওই রেখাটি অতিক্রম করবেন ভাব, হঠাৎ ওনার সামনে ভয়ানক কিছুর উপস্থিতি উনি টের পান। উনি দেখেন ঠিক মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু একটা জিনিস উঠে আসছে, আস্তে আস্তে উঠে আসছে। উঠতে 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 ওনার সামনে এসে দাঁড়ায়। উনি দেখতে পান ইয়া মোটা একটি শরীর, ভয়ানক কালো কুচকুচে, চাঁদের আলোতে স্পষ্ট উনি দেখতে পাচ্ছিলেন। মাথার চুল কোকড়ানো কোকড়ানো এবং চোখ দুটি ভয়ানক রকমের লাল টকটক করছে, মনে হচ্ছে জ্বলছে, ডিম লাইটের মতো ওইভাবে জ্বলছে। এবং তার সমস্ত শরীর পিচ্ছিল, মনে হচ্ছে পিচ্ছিলকারক কিছু জিনিস দিয়ে তার শরীর পুরো লেপ্টে আছে। তো উনি ওই জিনিসটা দেখেই ভয়ানক জোরে এক চিৎকার করে বাড়ির দিকে দৌড় দেন। তো ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরাও উঠে যান, বলে কি হয়েছে? তখন উনি বলেন ওইখানে আমি এই জিনিসটা দেখেছি। তখন বাড়ির অন্য সদস্যরা পুকুর ঘাটে আসে, স্বাভাবিকভাবেই তারা কোনো কিছুই দেখতে পায় না। যাই হোক, তো এই ঘটনা যখন ঘটে তখন এরপর থেকে আন্টি আর ওই রাত্রে ওই পুকুর ঘাটে উজু করতে যেতেন না। কলপাট ছিল, কলেই উনি উজু করতেন আর কি। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, ঘটনা কিন্তু এখানেই শেষ নয়। আরেকটি ভয়ানক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হচ্ছে ওই আন্টির 3জন ননদ ছিলেন, তার স্বামীর ছোট বোন 3জন ননদ ছিলেন। তো এর মধ্যে ওই 3জন একসাথে পুকুর ঘাটে দুপুরবেলা গোসল করতে যেতেন। তার মধ্যে একটা ব্যাপার ছিল, ওনার যে সবার ছোট ননদ ছিল উনি আবার পানি দেখে ভয় পেতেন। উনি পানি দেখলে মারাত্মক ভয় পেতেন, যার কারণে ওনার কখনো সাঁতার শেখা হয়ে ওঠেনি। এই কারণে অন্য 2 ননদ যখন পুকুরে গোসল করতে নামতেন, আর উনি যেটি করতেন সেটি হচ্ছে ওই মগে করে পানি নিয়ে পুকুর ঘাটে বসে বসে পুকুর থেকে পানি নিয়ে গোসল করতেন। উনি কখনো পানিতে নামতেন না, এটা ওনার প্রতিদিনের অভ্যাস ছিল, কারণ যেহেতু উনি সাঁতারও জানতেন না। একদিন কি হয় যে ওনার 3 ননদের বড় 2 ননদ, ওনারা পুকুর ঘাটে নামেন নাই, গোসল করতে আসছেন, কিন্তু উপরে দাঁড়িয়ে গল্প করছেন, নিজেদের মধ্যে কোনো জরুরি কথা বলছেন। এদিকে ছোটজন, তার আবার খুব ক্ষুধা লেগেছিল। সে বারবার বলছে যে বুবু তোমরা তাড়াতাড়ি নামো, গোসল করতে হবে, আমার ক্ষুধা লাগছে। কিন্তু অন্য 2জন জরুরি কথা বলতেছে, ছোট বোনের কথা ওইভাবে পাত্তা দেননি। 2জনের নামতে দেরি দেখে উনি পুকুর ঘাটে বসেন। তো ওই দিন ওনার কাছে মনে হয় যে প্রতিদিন তো আমি উপরেই গোসল করি, আজকে একটু নামি পানিতে নেমে মগ দিয়ে গোসল করব, কোনো গভীরে যাব না, জাস্ট খালি হাঁটু বা হাঁটুর সমান পানি বা তারও কম এসে নামবো আর কি, পানিতে নামবো। তো উনি ওইভাবে নামেন, নেমে মগ দিয়ে গোসল করা শুরু করেন। হঠাৎ উনি চিৎকার করে ওঠেন, চিৎকার করে বলেন, এ বুবু, নিচ থেকে কিছু একটা আমাকে টেনে ধরছে, আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচা। তখন উপর থেকে ওনার এক বোন দেখেন, তাই তো, ও মনে হচ্ছে আস্তে আস্তে পানির নিচে ডুবে যাচ্ছে। তখন এক বোন দৌড়িয়ে পানিতে ঝাঁপ দিয়ে তার হাত টেনে ধরেন, আর এক বোন দৌড়ে বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অন্য সদস্যদেরকে খবর দেন, কিন্তু ওই সময় তো দুপুরবেলা পুরুষ সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিল, যার কারণে অধিকাংশ পুরুষ সদস্য বাড়িতে ছিল না। কিন্তু তাদের চিৎকার চেঁচামেচি আশেপাশের যেই ঘর বাড়ি ছিল সেখানে যারা পুরুষ মানুষ ছিল বা অন্যান্য মহিলা মানুষও ছিল, সবাই দৌড়ে পুকুর ঘাটে চলে আসে। তো পুকুর ঘাটে এসে তারা দেখে আর একটা ভয়াবহ ঘটনা, কারণ ততক্ষণে
ওই আন্টির ছোট ননদকে পানির নিচে তলিয়ে নিয়ে গেছে। কিন্তু আর একজন ননদ যিনি তাকে বাঁচানোর চেষ্টা করছিলেন, ওনার হাতে শুধু ওই ননদের শাড়ির আঁচল। তার মানে হচ্ছে যখন ওই ননদকে পানির নিচে টেনে নিয়ে গেছে তখন শাড়ির আঁচলটা ওই ননদ, অন্য ননদ দেখতে পান, যিনি মানে ওই আরেকজন বুবু দেখতে পান, যিনি আর কি তাকে বাঁচানোর চেষ্টা করে। তার হাত থেকে হাত ছুটে যায়, এত জোরে টেনেছিল নিচ থেকে। তো উনি ওই আঁচলটা যখন ধরেছেন তখন নিচ থেকে ওই আন্টির ওই ছোট ননদ, উনিও বুঝতে পেরেছেন যে উপর থেকে কেউ তার শাড়ির আঁচল টেনে ধরেছে। উনিও ওনার শাড়ির আঁচলটা পানির নিচ থেকেই চেপে ধরেন। তখন অন্য সদস্যরা যখন পানিতে ঝাঁপিয়ে পড়েন, ঝাঁপিয়ে পড়ে যেখান থেকে ওনাকে টেনে নিয়েছে ওই জায়গাতে ঝাঁপিয়ে পড়েন, তখন ওই ভয়ানক কোনো একটা অশরীরী ওই আন্টির ছোট ননদের পা ছেড়ে দেন। সবাই পানির নিচ থেকে তাকে টেনে তোলে। আর অল্প কয়েক সেকেন্ড পর হলেই দম বন্ধ হয়ে উনি মারা যেতেন। শরীরে প্রচুর পানি ঢুকে গিয়েছিল, পেট ফুলে গিয়েছিল। ওনাকে ওনার পেট থেকে পানি বের করা হয় এবং অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করা যায়, ওনার পায়ের গোড়ালির কাছে, দুই পায়ের গোড়ালির কাছে লাল হয়ে গেছে। মনে হচ্ছে যে শক্ত দুটো হাত দিয়ে ধরলে, চেপে ধরলে, এবং খুব চেপে ধরাটা যদি ভয়ানক রকমের চেপে ধরা হয়, ঠিক যেমন লাল হয়ে যায়, দুই পায়ের তেমন লাল হয়ে আছে। এই ঘটনার পরে ওই আন্টির শ্বশুর, মানে যখন উনি তো তখন বাড়িতে ছিলেন না, তিনি যখন আসেন, আসার পর বলেন যে এই পুকুরে আর গোসল করা যাবে না। তখন খেজুরের কাঁটা, বড়ই গাছের কাঁটা, আরো বিভিন্ন ডালপালা দিয়ে ওই পুকুরটার মধ্যে ফেলে দেন, যাতে করে আর কেউ গোসল করতে না নামে। এবং গ্রামবাসীর সবাইকে বলে দেন তাদের যত ময়লা আবর্জনা আছে, আগাছা আছে, সব কিছু এনে যেন এই পুকুরে ঢালে, যাতে এই পুকুরটা নষ্ট হয়ে যায়। এবং সত্যি গ্রামবাসীরা এই ঘটনার পরে তাদের যত ময়লা আবর্জনা, আগাছা, ডালপালা যা ছিল সব এনে ওই পুকুরে ঢেলেছে। আস্তে আস্তে ওই পুকুরটা বন্ধ হয়ে গেছে, এখন আর ওইখানে কোনো পুকুর নেই। কিন্তু এই ভয়ানক ঘটনা ওই 18 খাতা গ্রামের অনেকেই জানেন। প্রিয় লিসেনার্স, ওই আন্টি আরো বেশ কিছু ঘটনা আমাকে শেয়ার করেছিলেন, আমি সেগুলো পর্যায়ক্রমে রেকর্ড করে আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার নামে অনেকগুলো ইউটিউব চ্যানেল অনেকেই খুলেছেন, যেগুলো সবগুলোই ফেক, কারণ আমার এইটাই একমাত্র অফিসিয়াল চ্যানেল। তো অন্যান্য যে গল্পগুলো অন্যান্য মানে ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সেগুলো আসলে আমি জানি না, এটা আমার নামে করা। আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার সকল পুরাতন ঘটনা যেগুলো আমার বলা হয়ে গিয়েছিল এবং আরো নতুন ঘটনা সবগুলোই ইনশাল্লাহ এখানে পাবেন। আমার এই চ্যানেলটি আসলে একটা আর্কাইভের মতো, যে আমার সকল ঘটনা ইনশাল্লাহ এখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যদেরকে আমার এই চ্যানেল সম্পর্কে অবগত করুন, চ্যানেলে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফনান। প্রিয় লিসেনার্স, আপনাদের ভালোবাসায় আমাদের এই চ্যানেলটি উত্তরোত্তর উন্নতি করছে। প্রিয় লিসেনার্স, আমার বলা বিভিন্ন পুরাতন গল্প এবং নতুন গল্পের সমন্বয়ে এই চ্যানেলটি পরিপূর্ণ থাকবে। তো বিভিন্ন পুরাতন গল্প যেহেতু আমার আগে মানে কোনো রেকর্ড আমি করি নাই, কখনো ছিল না, যার কারণে আগে বলা বিভিন্ন গল্পগুলো আবার নতুন করে রেকর্ড করে চ্যানেলে আপলোড করা হবে। তো আশা করি সেগুলো আপনারা শুনবেন। আর নতুন স্টোরি তো থাকবেই, তাই নতুন এবং পুরাতনের সমন্বয়ে আসলে চ্যানেলটি আর্কাইভ আকারে তৈরি করা। তো এখন যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই স্টোরিটি একটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড ঘটনা। এই স্টোরিটি আমাকে বলেছে আমার এক চাচা। যেই জায়গাতে ঘটনাটি ঘটেছে এটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতর বাজার নামক একটা জায়গা আছে।
মানে এই জায়গারই একটি ঘটনা। তো ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক রিলেটেড। তবে আমি আশা করি যে এখন ব্ল্যাক ম্যাজিক রিলেটেড যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এমন ধরনের স্টোরি আপনারা কম শুনেছেন। একদম শোনেননি সেটা আমি বলতে পারবো না, তবে কম শুনেছেন এতটুকু বলতে পারবো। তো কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময় ছিল 1981 কি 82 সালের দিকে। ওই গ্রামেরই একজন প্রভাবশালী ব্যক্তি, সঙ্গত কারণে তার নাম বলতে পারছি না, নাম বললে আসলে তাকে ছোট করা হবে বা এটা আসলে বলাটা ঠিক হবে না, যার কারণে নাম প্রকাশ না করার শর্তেই আমার ওই চাচা আমাকে বলেছিলেন। আমি জানি নামটা কি, কিন্তু আপনাদেরকে সঙ্গত কারণে বলতে পারছি না। তো ওই প্রভাবশালী ব্যক্তির আল্লাহর রহমতে ওনার অনেক ধন সম্পত্তি ছিল, দুজন ছেলে সন্তান ছিল, একজন মেয়ে সন্তান ছিল, আর ওনার বিশাল জায়গা জমি, মানে অনেক কিছুই ওনার ছিল। তো একটা বিষয় সেটি হচ্ছে যে ওনার একজন প্রতিবেশী, তিনি আর্থিকভাবে অতটা সচ্ছল ছিলেন না, মানে গরিব মানুষই ছিলেন। ওনার এক ছেলে এক মেয়ে ছিল। তো মেয়ের বয়স যখন 17-18 হয়, খুব ভালো একটি পরিবারে তার বিয়ে হয়ে যায়। আর ওনার ছেলে লেখাপড়া করত। লেখাপড়া শেষে তার খুব ভালো একটি সরকারি চাকরি হয়ে যায়। গ্রামের সকলে তার ছেলের প্রশংসা করতে থাকে। এর ফলে ওই যে প্রভাবশালী ব্যক্তি যার কথা বলছি, ওনার মনে হিংসা বা ক্রোধের জন্ম হয় যে কি ব্যাপার, আমার এত সহায় সম্পত্তি আছে, তো আমার ছেলেগুলো তো এরকম হতে পারলো না, অথচ ওনার ছেলে এরকম ভালো একটা পজিশনে চলে গেল। তো বিষয়টা না উনি আসলে ওইভাবে মন থেকে মেনে নিতে পারছিলেন না। এখন মেনে নিতে না পারলেও তো মেনে নিতে হবে, কিন্তু উনি চিন্তা করলেন যে এমন ভাবে একটা কাজ আমি করব যাতে করে ওই ছেলেটি আর পৃথিবীতে না থাকে। কিন্তু তাকে মেরে ফেললে তো পুলিশি ঝামেলা হবে, যার কারণে উনি একজন তান্ত্রিকের আশ্রয় নেন। সেই তান্ত্রিককে বলেন, তুমি এমন ভাবে একটা কাজ করবা যাতে করে ছেলেটি আস্তে আস্তে মারা যায়। গ্রামের ভাষায় যাকে বান মারা বলে। তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি এটা করতে পারবো, তবে আমাকে একটা জিনিস এনে দিতে হবে। সেটি হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমাতে যদি কোনো মানুষ মারা যায়, ঠিক পরবর্তী অমাবস্যা বা পূর্ণিমাতে তার কবর থেকে তার কাফনের একটি অংশ আমাকে এনে দিতে হবে। সেই কাপড়ে তদবির লিখে আমি বান মারতে পারবো। তো উনি বলেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে, কিন্তু ওই তান্ত্রিক শর্ত জুড়ে দেন যে এটি যেন কেউ জানতে না পারে। যদি কাজ করতে হয় আপনাকেই এই ভয়ঙ্কর কাজটি সমাধান করতে হবে। উনি বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি এই ভয়ঙ্কর কাজটি সমাধান করব। এখন এই কাজটি করাটা কিন্তু অতটা সহজ কাজ ছিল না, যার কারণে উনি চিন্তা করলেন যে আমি তো বলে দিলাম, কিন্তু আমি তো এইভাবে কিভাবে যাব, কবরে গিয়ে কিভাবে কুড়েটে নিয়ে আসবো, মানুষের হাতে যদি ধরা পড়ে যায়, যে মানুষ দেখে ফেলে, তাহলে আমার সম্মানটা কোথায় যাবে, এটা উনি চিন্তা করছিলেন। উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে কিছু বলা যাবে না, তো আমি খুব গোপনে কোনো একজন ব্যক্তিকে এই কাজের জন্য নিযুক্ত করি, যে খবর রাখবে যে অমাবস্যা বা পূর্ণিমাতে কোন গ্রামে বা কোথায় কোন মানুষ মারা গেছে আমাদের আশেপাশে, ঠিক সেই ওই কাপড়টি নিয়ে আসবে। তো বাহিরের তো আর কেউ জানলো না, শুধু আর একজন লোকই জানলো, তাতে তো সমস্যা হওয়ার কথা না। উনি এই চিন্তা করে একজন লোককে ঠিক করেন। সেই লোকটিও বেশ চতুর ছিল, সাহসী ছিল। তিনি চারদিকে খোঁজ খবর রেখে একটা মানুষকে পেলেন যিনি মারা গেলেন কোনো এক অমাবস্যার রাতে।
তো কথা ছিল, যদি কেউ অমাবস্যা রাতে মারা যায় তার ঠিক পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে। যদি পূর্ণিমাতে মারা যায় তার ঠিক পরবর্তী পূর্ণিমাতে এই কাজটি করতে হবে। তো যেহেতু পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে হবে, উনি তখন ওই প্রভাবশালী ব্যক্তিকে জানান যে পাওয়া গেছে, আমি পরবর্তী অমাবস্যাতে এই কাজটি করতে যাচ্ছি। ভয়ানক ব্যাপার হলো, ওই লোকটি সত্যি এই কাজটি করতে সক্ষম হয়েছিলেন। তিনি ওই কাফনের কাপড়ের একটি অংশ ওই প্রভাবশালী ব্যক্তির কাছে এনে দেন। এটি পাওয়ার পর তিনি সেই তান্ত্রিকের কাছে চলে যান। সেই তান্ত্রিককে বলেন যে এই সেই কাপড়, আর এই হচ্ছে নাম ঠিকানা, তো আপনাকে বান মারতে হবে। তান্ত্রিক বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি কাজটি করব, আপনি চলে যান, কয়েক মাসের মধ্যেই রেজাল্ট দেখতে পাবেন। তো উনি চলে যান। এদিকে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, কোনো রেজাল্ট তো আসে না। উনি আবার ওই পাশের প্রতিবেশীর যে প্রতিবেশী ছিলেন, ওই লোকটির সাথে ভাব জমান যে তোমার ছেলের কি খবর, কেমন আছে, তোমার মেয়ের কি খবর, কেমন আছে। বলে, হ্যাঁ সবাই খুব ভালো আছে, কোনো সমস্যা নেই। যাতে করে উনি ওনার মাধ্যমে জানতে পারেন যে আসলে ওনার ছেলের কোনো সমস্যা হচ্ছে কিনা। যখন এরকম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস অতিবাহিত হয়, তখন উনি বলেন, কি ব্যাপার, এত কষ্ট করে একটি কাজ করলাম কিন্তু কোনো কাজ হলো না। তখন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিকের কাছে গিয়ে বলেন যে কি ব্যাপার, কোনো কাজ তো হলো না। তখন তান্ত্রিক বলেন, এমনটা তো হওয়ার কথা নয়, আমার এই ধরনের তদবির বা বান কখনো তো মিস হয়নি, আপনার বেলায় কেন হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। তো উনি বলেন যে আচ্ছা, আপনি কি নিজে এই কাজটি করেছিলেন? তখন উনি সত্য কথা বলেন যে না, আমি তো নিজে এই কাজটি করিনি। তখন তান্ত্রিক বলে, সর্বনাশ করে ফেলেছেন, এখন তো আপনার বিপদ হবে। তখন বলেন, কি বিপদ হবে? তখন ওই তান্ত্রিক বলেন, এমনও বিপদ হতে পারে যে আপনার ছেলেই মারা যেতে পারে, কারণ আপনাকে বলেছিলাম যে আপনি নিজে কাজটি করবেন, না হলে কাজটি করার দরকার নেই, তা আপনি কেন আরেকজনকে দিয়ে করালেন? উনি বলেন যে আমার আসলে সাহসে কুলায় নেই। দেখ, তান্ত্রিক বলেন যে আমি চেষ্টা করব যাতে করে আপনার কোনো ক্ষতি না হয়। তান্ত্রিকের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরেই সকালবেলা ওই প্রভাবশালী ব্যক্তির পরিবার দেখে এক অদ্ভুত ঘটনা। ওনাদের বিশাল উঠোন, এই উঠোনটি মনে হচ্ছে মাটির নিচ থেকে কোনো পোকা, অনেক পোকা বিভিন্ন জায়গায় গর্ত করে উঠানটি নষ্ট করে ফেলেছে। সারা উঠোনে মাটি ছড়িয়ে ছিটিয়ে আছে, এত সুন্দর উঠোন নষ্ট হয়ে গেছে। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, রাতারাতি এরকম পোকা এসে আমার বাড়ির উঠোন নষ্ট করে ফেলল। প্রিয় লিসেনার্স, এই উঠোন নষ্ট হওয়া থেকেই আসল ঘটনার সূত্রপাত। ওনার উঠোন যখন নষ্ট হয়ে যায়, তখন উনি বিভিন্নভাবে বিভিন্ন সার টার পোকা মারার কীটনাশক প্রয়োগ করে উনি ওনার উঠানটা আবার ঠিক করে ফেলেন। 3-4 দিন পর পর উঠোনের একই সমস্যা হচ্ছিল। তো উনি খুব বিরক্ত হন যে কি ব্যাপার, হঠাৎ করে আমার বাড়ির উঠোনে এরকম সমস্যা হচ্ছে কেন। বিভিন্ন যারা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ আছে তাদেরকেও উনি খবর দেন যে উঠোনে কেন এরকম সমস্যা হচ্ছে। তারা বিভিন্ন ধরনের কীটনাশক প্রয়োগ করলেও সমস্যার সমাধান হয় না। তবে মোটামুটি সপ্তাহখানেক পর একা একাই এই সমস্যার সমাধান হয়ে যায়, আর কোনো পোকামাকড় উঠোনটাকে নষ্ট করছে না। প্রিয় লিসেনার্স, এই সমস্যাটার সমাধান হলেও আরেকটি ভয়ানক সমস্যার সূত্রপাত হয়। সেটি হচ্ছে ওনার বাড়ির পাশে ওনাদের নিজস্ব যে পুকুরটি ছিল, গভীর রাত্রে ওনাদের কানে শব্দ আসতো ওই পুকুরে কেউ একজন সাঁতার কাটছে।
ঝাপাঝাপি করছে। তখন ওনারা যদি টর্চ লাইট নিয়ে পুকুরের কাছে যেতেন, ওনারা পুকুরে কাউকে দেখতে পেতেন না। আবার যখন ওনারা বাসায় এসে শুয়ে পড়তেন, আবার মনে হতো পুকুরে কেউ গোসল করছে। যাই হোক, এইরকম প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকে। একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় পুকুরে পাহারা বসানো হয়। কিন্তু পুকুরে যেদিন পাহারা বসানো হয়, ওই দিন কোনো ঘটনা ঘটে না। যতদিন পুকুরে পাহারা বসানো হয়েছে ততদিন কোনো ঘটনা ঘটেনি। বেশ কিছুদিন পরে ওই প্রভাবশালী ব্যক্তি চিন্তা করেন, যেহেতু বেশ কিছুদিন পাহারা বসানো হলো, কোনো ঘটনা ঘটে নাই, তো ঠিক আছে, এটা নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের কাজ, পাহারা তুলে ফেলা হয়, হয়তোবা তারা আর করবে না। কিন্তু যেদিনই পাহারা তুলে ফেলানো হয়, ওই রাত্রেই আবার সেই শব্দ, পানিতে ছলাৎ ছলাৎ শব্দ, মনে হচ্ছে কেউ সাঁতার কাটছে। তখন উনি রাগ করে হাতে একটি টর্চ লাইট নিয়ে বের হন, যা আজকে দেখেই ছাড়বো এটাকে। সত্যি সত্যি ওই রাতে ওই প্রভাবশালী ব্যক্তিটি দেখতে পান আসলে ওইটি কি ছিল। উনি দেখতে পান পুকুরের এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার, ভয়ানক আকৃতির একটি বড় মাথা। দেখে মনে হচ্ছে মানুষের মাথা, কিন্তু মানুষের মাথা এত বড় হয় না। এই মাথাটি একবার এ পাশে যাচ্ছে আর একবার ও পাশে যাচ্ছে। যাওয়ার সময় সে পানিতে শব্দ করছে। উনি হাতে থাকা টর্চ লাইটটি যখন পুকুরে মারেন, তখন আরেকটি অদ্ভুত ব্যাপার দেখতে পান, যে টর্চ লাইট মারার পরে পুকুরে উনি কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু চাঁদের আলোতে তিনি সেটি দেখতে পাচ্ছেন। তখন উনি চিৎকার করে ওনার বাড়ির অন্য সদস্যদেরকে ডাকেন। ওনার বাড়ির কয়েকজন সদস্য চলে আসে। তারা যখন আসে তখন তারা পুকুরে কিছুই দেখতে পান না, পুকুরটি একদম শান্ত স্বাভাবিক। তখন উনি বাড়ির অন্য সদস্যের সাথে খুলে বলেন বিষয়টা, যে আমি এখানে এই বিষয়টি দেখেছি। সবাই গিয়ে ঘুমিয়ে পড়েন, উনিও ঘুমিয়ে পড়েন। ওই রাত্রে তিনি একটি স্বপ্ন দেখেন। ওই স্বপ্নে কেউ একজন বলছে, আমি তোর একটি ছেলেকে নিয়ে যাব, তুই তাকে রাখতে পারবি না, পারলে চেষ্টা কর, এই পুকুরের মধ্যেই আমি তাকে নিয়ে যাব। ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে উনি সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করেন। তান্ত্রিক বলেন যে আমি যা ভেবেছিলাম তাই হয়েছে, কারণ যেই বান মারার কাজটি আমি করেছি এটি আসলে উল্টো কাজ হয়েছে। যাদেরকে এটি ক্ষতি করার কথা ছিল তা না করে যারা এটি করেছে তাদেরই উপর এটি এসে পড়েছে। এখন আপনার একটি সন্তান মারা যাবে, আর এই ভুলের জন্য আপনিই দায়ী। তখন বলে, এর থেকে এখন সমাধান কি, এর থেকে মুক্তি পেতে পারি কিভাবে? তখন ওই তান্ত্রিক বলেন, আপনার 2 সন্তান, 2 ছেলেকে আপনারা বাইরে পাঠিয়ে দিন। তখন উনি যে কাজটি করেন, সত্যি ওনার এক ছেলেকে উনি বিদেশে পাঠিয়ে দেন, আর এক ছেলেকে ঢাকায় পাঠিয়ে দেন, ঢাকাতে অন্য কাজ করার জন্য। তো ঢাকাতে ওই ছেলেকে মূলত আসলে মানে কাজের জন্য বলতে বোঝানো হচ্ছে যে আসলে লেখাপড়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আর কি। ঢাকাতে একটি নামকরা প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়। তো ভালোই চলছিল সবকিছু। ওনার ছেলেকে যখন পাঠিয়ে দেয়া হয় তখন থেকে ওই পুকুরে আর কোনো সমস্যা নেই, আর কোনো গোসলের শব্দও শোনা যায় না। উনি ভেবেছেন ছেলেদেরকেও, একজনকে তো দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি, আর একজনকে ঢাকা পাঠিয়ে দিয়েছি, এখন মনে হয় আর কোনো সমস্যা নেই। তো যেই 2 ছেলেকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, বিদেশে একজনকে বিদেশে আর একজনকে ঢাকায়,
তো তাদেরকে বলা হয়েছে, তোমরা যদি কখনো দেশে আসো এই পুকুরে কখনো গোসল করবা না। মানে যেই রাত্রে উনি স্বপ্ন দেখেছিলেন তারপর থেকেই উনি ওনার দুই ছেলেকে পুকুরে নামানো বন্ধ করে দিয়েছিলেন। তারপরে যখন ঘরের বাইরে পাঠিয়ে দেন তখনও বলেছিল যে তোমরা যখন বাড়িতে আসবে তখন এখানে কেউ গোসল করবে না। ওনার এক ছেলে বিদেশ যাওয়ার পরও কয়েকবার দেশে এসেছে, সেও এই পুকুরে নেমে গোসল করেনি, যদিও এই এত দিনের মধ্যে এই পুকুরে কোনো সমস্যা ওনারা তাদের দৃষ্টিগোচর হয়নি। সবাই ভেবেছিল এটা স্বাভাবিক হয়ে গেছে। ওনার ছেলেও যে ঢাকাতে থাকতো, মাঝে মাঝে ছুটিতে আসতো, সেও পুকুরে গোসল করতো না। যাই হোক, সবকিছু স্বাভাবিক। কোনো এক ঈদে, কোনো এক কুরবানি ঈদে আর কি, তার ছেলে তার ঢাকা থেকে কয়েকজন বন্ধু নিয়ে বাড়িতে আসে। ওই বন্ধুরা কুরবানি ঈদ এখানেই করবে। তো বন্ধুরা যেহেতু ঢাকাতে বড় হয়েছে, তারা কিন্তু আসলে এভাবে কোনো পুকুর বা এরকম বিশাল জায়গা বা খেলাধুলা ওইভাবে করতে পারেনি। তো যখন তারা তাদের এই গ্রামের বন্ধুর কাছে শুনেছে যে তাদের গ্রামে এরকম সুন্দর বাড়ি আছে, পুকুর আছে, জায়গা আছে, মাঠ আছে, তারাও সেগুলো উৎসাহী হয়ে দেখতে এসেছে। যাই হোক, তাদের কাছে কিন্তু পুকুরের বিষয়টি ওই ছেলেটি বলেনি। তারা যেদিন বেড়াতে আসে, বেড়াতে আসার পরের দিন ওই 3-4 জন বন্ধু তারা ওই পুকুরটাতে নামে গোসল করতে। এখন ওই প্রভাবশালী ব্যক্তির ছেলে, সে তো আর নামে না, সে তো পুকুরের মানে পাড়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা বারবার বলছিল, কি ব্যাপার, তুমি নামো না কেন? তখন বলছে, না ঠিক আছে, তোমরা গোসল করো, আমি নামবো না। তো তারা বারবার বলছিল যে তুমি গ্রামের ছেলে হয়ে পুকুরে নামতে ভয় পাও, এটা কেমন কথা? আমরা শহরের ছেলে পেলেরা এখানে নেমেছি, পুকুরের পানিও তো বেশি না, আসো। কিন্তু সে নামে না, সে বলে না, নামবো না। তখন ওই ছেলেগুলো বারবার স্বাভাবিকভাবেই বন্ধু বান্ধব ঠাট্টা উপহাস করতে থাকে। তখন একটা পর্যায়ে ওই ছেলেটি বলে যে আমি সাঁতার জানি না। তখন তারা বলে যে তুমি সাঁতার জানো না, কোনো সমস্যা নেই, আমরা তো আছি, তুমি আসো। তুমি গ্রামের ছেলে হয়ে সাঁতার জানোটা কেমন কথা, আমরা তো আছি, আসো, কোনো সমস্যা হবে না, পুকুরের পানিও তো বেশি না। তখন বারবার যখন বন্ধুদের কথায় মানে প্রভাবিত হয়ে ওই ছেলেটি সত্যি পানিতে নেমে পড়ে। পানিতে নেমে বেশ কিছু সময়, ভালোই সময় কেটে যাচ্ছিল। হঠাৎ মানে তাদের বন্ধুদের সামনেই তারা বন্ধুরা দেখতে পেল যে মনে হলো হঠাৎ ও পানির নিচে ডুব দিল, এবং ডুবটা এমন ছিল মনে হলো কেউ পানির নিচে হেসকা টান দিয়ে যেরকম নিয়ে গেলে যেরকম হয়, ঠিক তেমন ছিল। তো তার বন্ধু বান্ধবরা বললো যে কি ব্যাপার, ও হঠাৎ করে এইভাবে ডুব দিল কেন? বিষয়টা অস্বাভাবিক লাগলো। তখন ওরা যেহেতু ওর কাছেই দাঁড়িয়ে ছিল, তখন ওরাও ডুব দেয় এবং ডুব দিয়ে পানির নিচে দেখতে পায় যে পানির নিচে বসে আছে এবং ও ওঠার অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। তখন ওই বন্ধু বান্ধবরা বললো, বা মানে ওরা নিজেদের মধ্যে বললো যে ও তো এই অবস্থায় আছে, আসো চলো আমরা একে টেনে তুলি। তারা ওই ছেলেটাকে টেনে তোলার অনেক চেষ্টা করে, কিন্তু তারা দেখে তার শরীরটা এতটা ভারী, পানির মধ্যে কিন্তু মানুষের শরীর হালকা হয়ে যায়, কিন্তু তার শরীরটা এতটা ভারী মনে হচ্ছে যে ওরা 3-4 জন মিলে ওকে টেনে তুলতে পারছে না। ওরা যখন বারবার টেনে তোলার চেষ্টা করে টেনে তুলতে পারছিল না, এদিকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হয়ে যাচ্ছে, তখন একজন দৌড়ে বাড়ির ভিতরে খবর দেয় যে এই অবস্থা। বাড়ির লোকজন এসে পুকুরে নামতে নামতেই একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। ওই ছেলেটির মরদেহ ভেসে ওঠে, যদিও বা এত তাড়াতাড়ি লাশ ভেসে ওঠার কথা নয়, কিন্তু ভেসে ওঠে। ওর বন্ধু বান্ধবরা বলছিল যে আমাদের মনে হচ্ছিল যে কেউ একজন জোর করে পানির মধ্যে ওকে চেপে ধরে রেখেছে, কিন্তু তাকে দেখা যাচ্ছিল না। ছেলেটির বাবা ছেলেটির মৃত্যু দেখে শোকে কাতর হয়ে পড়ে এবং উনি বুঝতে পারেন আসলে
ওর মৃত্যুটা এভাবেই লেখা ছিল, তা না হলে এত সতর্কতার পরেও এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। যাই হোক প্রিয় লিসেনার্স, উনি যে এই ভয়ানক কাজটি করেছিলেন, এই ব্ল্যাক ম্যাজিকটি করেছিলেন, যেটার প্রভাব ওনার উপরই এসে পড়েছিল, এটি উনি ওনার পরিবারকে শেয়ার করেছিলেন ওনার ছেলের মৃত্যুর পর। তার আগে কিন্তু কাউকে বলেননি যে ইনি এই কাজটি খুব অন্যায় করেছিলেন, কাজটি ভালো করেননি, যার ফলে ওনার ছেলেই মারা গেল। দীর্ঘদিন কিন্তু এই ঘটনা ওনার পরিবার থেকেও কাউকে বলা হয়নি। কিন্তু পরবর্তীতে যখন ওই প্রভাবশালী ব্যক্তি মারা গেছেন, তার স্ত্রীও মারা গেছেন, তার সন্তান সন্ততিরা, যে আর একটা ছেলে ছিল বিদেশে, উনি পরবর্তীতে এই বিষয়টি বলেন যে আমার বাবা এরকম একটা অন্যায় কাজ করেছিল, যার ফলে আমার এক ভাই মারা গেছে, এবং কেউ যেন এই ধরনের কোনো কাজ না করে। প্রিয় লিসেনার্স, আসলে ব্ল্যাক ম্যাজিক করলেই যে তার উপর প্রভাব পড়বে বিষয়টা এরকম নয়। এই ঘটনা থেকে আমরা এটাও শিক্ষা পেলাম, কখনো কখনো কিন্তু ব্ল্যাক ম্যাজিক করলে এর প্রভাব উল্টোটাও হতে পারে। তাই আমরা এই ধরনের কাজ থেকে সর্বদা বিরত থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ঘটনার জন্য খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। আফনান দ্য হরর ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফনান। প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমি নিজেই সংগ্রহ করেছি আমার এক আঙ্কেলের কাছ থেকে। স্টোরিটির স্থান রাজবাড়ী জেলা। অনেকদিন রাজবাড়ী জেলার ঘটনা বলা হয় না, তবে একটি ঘটনা পেয়ে গেছি। ঘটনাটি নতুন পেলেও ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে। সম্ভাব্য সময় 1968 কি 69 সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথি ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামে চিনত। ডাক্তার হিসাবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন। ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। মোটামুটি চলে যাচ্ছিল। সনাতন ডাক্তারের বাড়ি ছিল রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া নামক একটি গ্রামে, যেটা রাজবাড়ী থেকে মোটামুটি যদি আমি চিন্তা করি যে সাইকেল চালিয়ে যেতে হবে, তাহলে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সব সময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ওই সময়ে সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত, মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর পান একজন লোক আসে যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন
তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রুগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা সোনাকান্দন নামক যে গ্রামটি আছে, তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু মানে হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলেছে তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে, তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রোগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রুগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে মানে অনেক রাত। বিশেষ করে ওই সময়ে, আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না, তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল, আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন ওনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে ওনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে, কিন্তু উনি পড়লেন এক বিপাকে। কারণ হচ্ছে ওনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই, এখন এর চাবিটা তো ওনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন, যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও ওই মানে ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা, আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকোশেড যে জায়গাটি রয়েছে, যে লোকোশেড নিয়ে অনেক গল্প রয়েছে, আমি নিজেও অনেক হন্টেড প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকোশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ী জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকোশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। 1871 সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে নদী ভাঙন, যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। আরেকটা বিষয়, যে লোকোশেড হন্টেড প্লেস হিসেবে আমি অনেকগুলো গল্প বলেছি, এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকোশেডের এখানে হত্যা করা হয়, যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভ করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো 1971 সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না, যার ফলে উনি যখন লোকোশেডের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাঁচুড়িয়ার দিকে, ওইখানে ওনার সাথে কোনো ঘটনা ঘটেনি। এখন যে স্টোরিটা আমি বলছি, এটি কিন্তু মাত্র এক রাতের একটি ঘটনা। এক রাত্রে এই ঘটনার মানে শুরু, এবং এই এক রাতে এখানে শেষ। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ওই দিন চাঁদের আলো বেশ মানে স্বচ্ছ ছিল, কুয়াশাও কম ছিল, যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল, যার ফলে ওনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, উনি একা একাই চলছিলেন। ওনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল,
উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকোশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যে দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে, তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে, মানে আজকে যে রেলপথের যে জায়গাটি সেটা আমি বলছি, যে সেখান দিয়ে কিন্তু অনেক দূর এখনো ঘর বাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে হঠাৎ উনি দেখলেন যে ওনার পথের সামনে, মানে পথ আগলে, একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি মানে রঙের একটি বিড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বিড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিড়ালটি ওনার পথ আগলে এমন ভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিলেন। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিলেন। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন। উনি পা ছাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপার, এই মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে। উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর উনি বললেন যে কি ব্যাপার, আপনি কান্নাকাটি করছেন কেন, এত দুর্গন্ধ কিসের, আর আপনার সামনে এটা কি? তখন ওই মহিলাটি বলেন যে এটা আমার ছেলে, সে মারা গেছে। তখন উনি বলেন যে মারা গেছে, কিভাবে মারা গেল? তখন বলে যে পানিতে ডুবে মারা গেছে। তখন উনি বলেন যে দেখি তো তোমার ছেলের মানে শরীরের উপর থেকে কাপড়টা সরাও। তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে 3-4 দিনের একটি লাশ, 3-4 দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমন ভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই। মহিলাটিকে বলেন যে এ কখন মারা গেছে? তখন মহিলাটি বলেন আজকে সকালে। তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তাও আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়, তবে এটি প্যারানর্মাল বিষয় কিনা এটা এই বিষয় নিয়ে ওনার আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি, কারণ উনি জিন বা এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না, কারণ ওনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন, কিন্তু ওনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হয় উনি এগুলো তেমন বিশ্বাস করতেন না। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন, যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয়ে ওনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও ওনার মনে কোনো সন্দেহ হয়নি, উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন ওনার ওই মহিলাটির যে ছেলে বলছেন, যাকে যেটা 3-4 দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই,
তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না, আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারি, যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন ওনার বাড়ির দিকে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি আর পেছন ফিরে তাকাননি, শুধু কিছু খচখচ খচখচ শব্দ শুনেছিলেন, কিন্তু এই শব্দ যে কিসের উনি সেটাও আসলে বলতে পারেননি। শুধু এমন একটি শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো ওনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছেন, এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই, তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, বা নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালু। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে ওনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই ওনার পা আগাতে পারছেন না, এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না, কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে ওনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন যেহেতু অনেক পথ হেঁটে এসেছি, হয়তো বা ক্লান্ত হতেও পারি, তাই বলে এতটা ক্লান্ত আমার পা চলছে না। তারপরে উনি কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে হাঁটতে, এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে যান। হুমড়ি খেয়ে যখন পড়ে যান, তখন উনি ফিল করেন ওনার সামনে থেকে কিছু একটা জিনিস এগিয়ে আসছে। ওনার হাতে টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি, কারণ হুমড়ি খেয়ে পড়ে গেল, হাত থেকে সেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে 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 ওনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তো বা কোনো কাকড়া, বড় সাইজের কোনো কাকড়া। কিন্তু যত কাছে আসছে, উনি টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন, আসলে এ দুটি কোনো কাকড়া নয়, এ দুটি মানুষের দুটি হাত, এবং হাত দুটি স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, কবজি থেকে নিচের অংশ, 5 আঙ্গুল বিশিষ্ট দুটো এরকম কবজি, 5 আঙ্গুল বিশিষ্ট হাত, আঙ্গুলের উপর ভর করে হেঁটে হেঁটে সামনে আসছে। তখন উনি ভাবেন কিছু সময় আগে যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল, আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো। মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যি ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পায়ে জোর নেই, পা অবশ হয়ে গেছে, ওনার পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে, সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি ওনার 2 পা আঁকড়ে ধরে, যার ফলে ওনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি ওনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন। উনি প্রচন্ড শক্তি দিয়ে পা থেকে পাটাকে আশ্রয় এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে 2 পা থেকেই ওই দুটা হাতকে উনি দূরে ফেলে দিয়ে
এইবার ওনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে, উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, এই কে কে? তখন সনাতন ডাক্তার বলে, এই তুই রহিম না? বলে, হ্যাঁ কাকা, আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না। এখন আগামীকালকে আমি দোকানে আসবো না, আমার বাড়িতে একটা কাজ আছে। এই জন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এই জন্য আমি হেঁটে হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। তা আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, কাকা আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই। এরপর দুইজন গল্প করতে করতে সনাতন ডাক্তারের বাড়ির কাছে চলে আসেন। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, কাকা এই নেন আপনার দোকানের চাবি, আমি আর ভিতরে ঢুকবো না। তখন সনাতন ডাক্তার বলেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। তখন আব্দুর রহিম বলে, না কাকা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আরেকদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাব, কাকিকে আমার নমস্কার জানাবেন, আজকে আমি চলে যাই। যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে, দোকানে আসবে না। এই জন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক, ঘটনাটির একদম সমাপ্তির দিকে চলে এসেছে, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে, পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান। দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে, কারণ দোকানের চাবি দুটো, একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, আর একটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। এখানে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলবেন, কি রে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে? আব্দুর রহিম তো বলে যে, কই আমার কাজ আছে, আমি কখন বললাম? বলে, কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত, তারপর আমার কাছে চাবি দিলি, বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না। বলে, কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি, আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো, আমি কি হারিয়ে ফেললাম কিনা। এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি। আব্দুর রহিম অবাক হয়, এই চাবিটা ওনার কাছে কিভাবে গেল। আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল, কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, কার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা পেলাম। প্রিয় লিসেনার্স, কি হতে পারে? কে তাকে রক্ষা করতে পারে? আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওর নিচে। তবে আমার একটা চিন্তা যেটা হচ্ছে, যেহেতু উনি অনেক ভালো মানুষ ছিলেন সনাতন ডাক্তার, অবশ্যই তার এই বিপদে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো একজন দেবদূতকে পাঠিয়ে দিয়েছিলেন। সে ফেরেশতা হোক, জিন হোক, যেই হোক, যে যার ওসিলায় আল্লাহ তাআলা তাকে ওই সময়ের ওই খারাপ অশরীরী বা সুপার ন্যাচারাল এন্টিটি থেকে রক্ষা করেছিলেন। আসলে যারা ভালো মানুষ, কোনো না কোনো সময় যদি তারা বিপদে পড়েনও, মহান আল্লাহ রব্বুল আলামিন যে কোনো ভাবে তাদেরকে রক্ষা করেন, সে যে ধর্মের মানুষই হোক না কেন। এই ঘটনা থেকে আমরা সেটাই শিক্ষা পাই।
আমার কাছে এই বিষয়টি মনে হয়েছে। তারপর আপনাদের কাছে কি মনে হয়েছে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি নতুন ঘটনা নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।